বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে সরকার। রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করে ফেলেছে। দেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। অন্যদিকে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দুর্নীতির বিরোধিতা বছরের সেরা জোক। দুর্নীতির বিস্তারই ঘটেছে বিএনপির আমলে। দুই দলের এই পাল্টাপাল্টি অভিযোগে দেশের রাজনীতি এখন কোন পথে, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফার্নাস জি রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি দেশের রাজনীতি কোন পথে। আর এই আলোচনা এগিয়ে নিতে দুজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ডক্টর কামরুল হাসান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনকে একটি অভিন্ন প্রশ্ন করতে চাই, দেশের রাজনীতি কোন পথে। জনাব কুদ্দুস আফরাদ, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। যারা এই মুহূর্তে দেশ টিভির সামনে আছেন আপনাদেরকে শুভেচ্ছা আমাদের আজকের সহ-আলোচক অধ্যাপক কামরুল হাসান ভাইকে। বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে দেশটা কোন পথে, দেশটা যেভাবে এগোচ্ছে এইভাবে এগোচ্ছে, এখানে খুব একটা যে ব্যতিক্রম কিছু আছে তা না। একটা বাজেট এসছে, এর আগেও বাজেট ছিল, তার আগেও বাজেট ছিল। এই বাজেটের পর এরকম আমরা কথাবার্তা প্রায় শুনছি। এবার বাজেটকে কিন্তু বিএনপি বলছে যে বেনজির বাজেট, বেনজির যেভাবে লুটপাট করে গেছে বাজেটও আসলে লুটপাটকারীদের সুযোগ দেওয়া হয়েছে। এক এক সময় এক এক কথা হয়, এগুলো ঠিক আছে যে তকমাটা দিচ্ছে এটাকে মানে বেনজির বাজেট, কখনো এটা অন্য বাজেট হয়, এরকম বলা হয়। বেসিক্যালি এটা তো হচ্ছে রাজনৈতিক বক্তব্য, এইটা বাজেটের ব্যাপারে কংক্রিট কোনো বক্তব্য না। বিএনপি নিশ্চয়ই আরও কিছু কথা বলছে এবং কথাগুলো হচ্ছে যে বাজেট নিয়ে আমরা যেটা দেখি সাধারণত, আমার এই বয়সে যা দেখছি, বঙ্গবন্ধু জিয়া এরশাদ জামানা বাদ দিলাম, এরপরে খালেদা জিয়ার জামানা 91 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত বাজেট দেওয়ার পরে বাজেটের বিরোধী পক্ষ এক ধরনের কথা বলেন এবং যারা বাজেট উপস্থাপন করেন তারা একজনের কথা বলেন। এর মধ্যে আমি বাজেট মুখ থুবড়ে পড়তে দেখছি 2007-08 অর্থ বছরে, যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের বাজেট। দারুণভাবে এরশাদ আমলে আমি বাজেট মুখ থুবড়ে পড়তে দেখছি। ডক্টর মাহবুব সাহেব মনে একজন অর্থমন্ত্রী এনেছিলেন, তার বাজেট। তো বাজেটের বিষয় হচ্ছে বাজেটগুলো যখন দেয়, বাজেট যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে তো মধ্যেই তাদের বাজেট থমকে যাওয়ার কথা, মুখ থুবড়ে পড়ার কথা, অনেক কিছু উলটপালট হয়ে যাওয়ার কথা। হচ্ছে না, তো হবেও না, এটাই স্বাভাবিক। তো আমরা যেটা এইগুলো হচ্ছে গতানুগতিক বক্তব্য। বিরোধীর তরফ থেকে যেরকম বলা হয় যে গতানুগতিক বাজেট, সরকারের তরফ থেকে বলা যেটা ওবায়দুল কাদের সাহেব বললেন যে বলার জন্য বলা, হ্যাঁ, এইসব কিছুই না। আসলে হচ্ছে দেশটা এগুচ্ছে, হ্যাঁ, দেশের কারাপশন আছে, এটাও সত্য। যেহেতু ডেভেলপমেন্ট আছে, ডেভেলপমেন্ট যেখানে থাকবে, এটা দুনিয়ার আমেরিকায় হোক, মিডল ইস্টে হাত কাটা হয় না, ওই দেশও চুরিচামারি আছে। তো ডেভেলপমেন্ট যখন থাকবে, অর্থ যখন কোনো জায়গায় বিনিয়োগ হয়, ওই জায়গায় 9-6 সম্ভাবনা থাকে। করাপশন ইজ এ ওয়ে অফ লাইফ, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় আমরা করাপশনকে এতটা সরলীকরণ করতে পারি কিনা, সেই সুযোগ রয়েছে কিনা? মোটেই না, করা হয়, কিন্তু এটা মোটেই করা উচিত না। সরলীকরণটাই করা উচিত না। এখন ধরেন বেনজিরকে গভর্নমেন্ট ধরতেছে, ধরার পরে এখন বেনজিরের পক্ষে মনে হয় বিরোধী টোনটা হচ্ছে বেনজিরকে সেভ করো, টোনটা এরকম। টোনটার জন্য যদি আরও কিছু তথ্যপাত্র দিয়ে বেনজির আরও কিছু অপকর্ম বা অন্যান্য তথ্য দিয়ে যদি গভর্নমেন্টকে সহযোগিতা করা হতো, সাধুবাদ জানানো হতো এবং বলতো যে আমরা আপনাদের পাশে থাকবো। আরও বর্তমান সময় আপনি বলছিলেন যে বেনজিরকে সরকার ধরছে, কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে অনেকটাই নাগালের বাইরে চলে গেছে বেনজির নাগালের বাইরে যেতেই পারে, কারণ যেহেতু প্রক্রিয়াটা শুরু হয়, সেই সুযোগটা সে কিভাবে পেল সেটাও কিন্তু না। সুযোগটা যেহেতু যখন গিয়েছে, এটা হয় কি সরকারি মেকানিজমে কাউকে ফাঁসি দিতে গেলে অনেকটুকু প্রক্রিয়া এগোতে হয়, নানান ধাপ আছে বিচারের স্তরে স্তরে। তো আপনার যে এইখানে যদি কাউকে কেউ গুলি করে মেরে ফেলা, তাহলে কিন্তু আর কোনো স্তর নেই। সেই জন্য এই সরকারি স্তরগুলো যখন যায়, আমাদের সিস্টেম যেটা আইনের যে সিস্টেম, এই সিস্টেমে অনেক ফাঁক করে কিন্তু আমাদের এই চোর বাটপাররা বেরিয়ে যায়, চোর বাটপাররা রক্ষা পায়। এই সিস্টেম যতক্ষণ চেঞ্জ না হবে, এরা এরকম কিছু মানে প্ররক্ষা বলেন, এড়িয়ে যাওয়া বলেন, পালিয়ে যাওয়া বলেন, এগুলো হইতে পারে। ফাঁসির আসামি কিন্তু কারাবন্দী থাকে, তাকে কিন্তু সেই কারাবন্দী অবস্থা থেকে বের হওয়ার সুযোগ কিন্তু সে পায় না। না, ফাঁসির আসামি তো কারাবন্দী তো একটা জায়গায় চলে গেছে,
আর বন্দী হওয়ার আগে যখন আপনার বিরুদ্ধে অভিযোগ করবো তখন আপনি পালিয়ে যাবেন, এটি স্বাভাবিক। আমার বিরুদ্ধে যদি থানায় কোনো এফআইআর করে আমি পালিয়ে যাব, এইটা অতি স্বাভাবিক। আমাদের এইখান থেকে বাচ্চু রাজাগারের কথা মনে আছে, এই গভর্নমেন্টের তো হাইয়েস্ট প্রায়োরিটি ছিল সেই সময় 9 থেকে আপনার 14 সরকার পর্যন্ত, অর্থাৎ 13 শেষ পর্যন্ত সেই সরকারের হাইয়েস্ট প্রায়োরিটি ছিল যুদ্ধ অপরাধীদের বিচার করা। সেই সময় বাচ্চু রাজাকার পালিয়ে যায় না, এই হাইয়েস্ট প্রায়োরিটির এই বিষয়টা আমি আপনার সাথে একদম একমত। বাচ্চু রাজাকার যেমন পালিয়ে গেছে, এই পালানোর তালিকায় কিন্তু বঙ্গবন্ধুর খুনি পর্যন্ত আছে। বেনজির যদি দোষী সাব্যস্ত হয়, বেনজিরকে আসলে দেশে এনে শাস্তি নিশ্চিত করা অবাস্তব কিনা? না, এটা অবাস্তব না। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট মেকানিজম যদি চায় তাহলে সবই সম্ভব। আবার কোথাও কোথাও কখনো এখন বেনজিরকে যদি ফাঁসির দণ্ড দেওয়া হয়, অনেক দেশ আছে ফাঁসির দণ্ড যেখানে থাকে সেই জায়গার থেকে তারা তাকে ফিরিয়ে দেয় না, আবার ফাঁসির দণ্ড না হলে ফিরিয়ে আনা যায়। এটা হচ্ছে প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া এখনও বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন জায়গায় আছে। স্বয়ং তারেক রহমানই তো আনতে পারতেছে না। তারেক রহমানও তো বাংলাদেশের আইনি ব্যবস্থা, আদালত দ্বারা দণ্ডপ্রাপ্ত, তাকে তো আনার চেষ্টা আমি বলতেছি করছে না তা তো না। এখন এরকম তো বহু লোক পালিয়ে আছে, এড়িয়ে আছে, অন্যদিকে আছে। তারেক রহমান যেমন আছে, বেনজিরও থাকতেও পারে, আমি এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু বেনজিরের বিচারটা যাতে স্বাভাবিক প্রক্রিয়া জোরালোভাবে হয়, শুধু বেনজির না, বেনজির মতো আরও যারা যারা আছে, বেনজিরের যারা সহযোগী আছে, বেনজিরকে যারা লালন পালন করছে, এরকম সবাইকে তো আমরা চাই। আমরা চাই দেশটা আইনের শাসনের ভিতরে থাকুক এবং এইভাবেই এগিয়ে যাক। ধন্যবাদ জানাচ্ছি জনাব কুদ্দুস আফরাদ। ডক্টর কামরুল হাসান, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসতে চাই, দেশের রাজনীতি কোন পথে? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচক প্রিয় আফরাদ ভাই এবং দর্শক শ্রোতা যারা শুনছেন। রাজনীতি আসলে কোন পথে, এটা আপনি রাস্তায় যারা হাঁটছে তাদের জিজ্ঞেস করলে আর ভালো ব্যাখ্যা পাবেন। কারণ হচ্ছে আমরা কাগজে যা লিখি বাস্তব তার সাথে কোনো মিল নেই। গরিব মানুষ লোন করে জীবিকা নির্বাহ করছে, অথচ আমরা উন্নয়নের কথা বলছি। এবং বাজেটে আপনি যদি সেখানে যান, সেখানে বুঝবেন আমরা কি অসহায় অবস্থায় আছি। রিজার্ভ নিয়ে কি বলবো, তলানিতে। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাজেটের যেই আকারটা বলছি এবার প্রায় 7,97,000 কোটি, প্রায় 8 লক্ষ ধরলাম, 7,97,000। এই যে অঙ্কটা, এই অঙ্কটা যদি আমরা হিসাব করি গত বছরের বাজেটের তুলনায় 5% হয়তো বেশি, কিন্তু সরকারের পরিসংখ্যান ব্যুরোই বলছে এবং বিভিন্ন মাধ্যমে সরকার নিজেও স্বীকার করছে যে মূল্যস্ফীতি 10% থেকে 11%, খাদ্যে সেটা 12%। তাহলে আপনি যদি এই মূল্যস্ফীতিটাকে যুক্ত করেন, অর্থাৎ আপনার আগে যেটা 100 টাকায় পেতেন সেখানে 111 টাকা খরচ করতে হচ্ছে, সেই যদি হিসাব করেন তাহলে এই যে বাজেট সেটার টোটাল অঙ্ক দাঁড়ায় 5,33,000 কোটি টাকা। এটা কিন্তু 8 লক্ষ হয় না। তাহলে দেখুন, যারা এই সরল অঙ্কটা বুঝে তারা বুঝতেই পারে যে টাকার ডিভ্যালুয়েশনের কারণে, মূল্যস্ফীতির কারণে আমাদের যেই অঙ্কটা দেখানো হচ্ছে সেই অঙ্কটা আসলে অ্যাকচুয়াল অঙ্ক নয়। আমাদের বাজেটে আমরা দেখছি যে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.5%, সেটি অর্জন কি সম্ভব হবে? এটা আসলে সময়ের অপেক্ষা করতে হবে। কিন্তু বিশেষজ্ঞদের ব্যাখ্যা যা শুনি, আপনি দেখুন ব্যাংক থেকে, এটা তো হচ্ছে ঘাটতি বাজেট, এই ঘাটতি বাজেটের প্রায় 2,56,000 কোটি টাকা ঘাটতি রয়েছে। তার মধ্যে আপনি দেখুন অভ্যন্তরীণ এবং বাইরে থেকে বৈদেশিক যেই ঋণ নেওয়া হবে, অভ্যন্তরীণ প্রায় 1.5 লক্ষ এবং বাইরেরটা বাকিটা। যদি অভ্যন্তরীণ সোর্স কি হবে, ব্যাংক থেকে টাকা নেবে। এখন ব্যাংক থেকে যদি সরকার টাকা নিয়ে নেয় তাহলে বেসরকারি বিনিয়োগ যেই প্রয়াসগুলো আছে তারাও তো ব্যাংকে, এবং আমরা অনেকদিন ধরে কিন্তু শুনছি যে ব্যাংকগুলো তারল্য সংকটে রয়েছে, তারল্য সংকটে আছে। তার মধ্যে সরকার নির্ভর করছে ব্যাংকের উপর অভ্যন্তরীণ সোর্স ঋণের। এবং একই সঙ্গে বলছে অর্থমন্ত্রী, উনি জ্ঞানী মানুষ, উনি কিভাবে বলছেন আমি জানি না, সেটা হচ্ছে যদি ধরুন, এটা একদম সহজভাবে আমি বলি, আমাদের যদি কোনো একটা জায়গায় টাকা সোর্স থাকে যেখান থেকে আমরা টাকাটা ধার করব, সেই টাকার ধার করার জায়গাটায় যদি আপনি ধার করতে চান, আমি সরকার, আপনি হচ্ছেন বিনিয়োগকারী বেসরকারি, আমি যদি ধার করে নিয়ে যাই এবং ব্যাংকের তারল্য সংকট, তাহলে আমাকে সরকার চলতে পারছি না, নিশ্চয়ই প্রভাব বেশি, আমি নিয়ে নেব। তাহলে আপনি ব্যবসা করে, আপনি লাভ করে, আপনি 4 জন কর্মচারী নিয়োগ কিভাবে দেবেন? তাহলে যদি আপনি কর্মসংস্থান বাড়াতে চান তাহলে আপনাকে লোন দিতে হবে হচ্ছে বেসরকারি উদ্যোগ
যারা নেবে তাদেরকে। সরকার নিজেই যদি অভ্যন্তরীণ খাত থেকে, খারাপ শব্দে হচ্ছে, ভিক্ষা করে চলতে হয়, তাহলে বেসরকারি পর্যায়ে যারা বিনিয়োগ করবে তারা টাকা পাবে কোথায়? এবং আপনি জানেন যে বাণিজ্যিক সংস্থা 3টাই উষ্মা প্রকাশ করেছে সংবাদ সম্মেলন করে যে এইভাবে যদি সরকার নিজেই ব্যাংক থেকে লোন করা শুরু করে, ঋণ নেওয়া শুরু করে, তাহলে অন্য খাতগুলো কিভাবে চলবে, তারা কোথায় টাকা পাবে? এবং সেই জন্য যে পরিস্থিতিটি তৈরি হবে, প্রথমত হচ্ছে লক্ষ্য অর্জন করা একেবারেই অবাস্তব কথা। আসলে এটা কিভাবে উনি বলছেন, উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন, আমি বুঝতে পারিনি। আর দ্বিতীয়টা হচ্ছে, দেখুন এখানে যেই খাত ওয়াইজ বরাদ্দগুলো করা হচ্ছে, বিশেষ করে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, এটা কিন্তু শূন্যের কোটায়। তাহলে আপনার অন্য সাপোর্টও বন্ধ হয়ে গেল। আমরা বিনিয়োগ বাড়াতে পারছি না কেন? আমরা বিনিয়োগ বাড়াতে, ওই যে বললাম যে আপনি তো যারা আসবে তাদেরকে তো মানে সুদের যেই পরিমাণটা সেটা সহনীয় পর্যায়ে রেখে তাদের যদি আপনি উৎসাহ দেন, তাহলে তারা যারা এন্টারপ্রেনার তারা এগিয়ে আসবে এবং তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করবে এবং এর সাথে যুক্ত হবে কিছু কর্মসংস্থান। আমাদের যেখানে 26 লক্ষ সরকারি হিসাবে বেকার, আর প্রকৃতপক্ষে সেটা কেউ কেউ বলে 35 থেকে 40 লক্ষ এখন, তাহলে সেই বেকারদের আপনি কি করে চাকরির সুযোগ দেবেন? যেখানে সরকারই নির্ভর করছে হলো এটা ঘাটতি বাজেট এবং বৈদেশিক এবং অভ্যন্তরীণ ঋণের উপর নির্ভর করছে। তার উপর যেই কাজটা করছে সেটা হচ্ছে যে যেই খাতে আসলে বরাদ্দ বাড়ানোর কথা সেখানে নেই। যেমন স্বাস্থ্য সুরক্ষা খাতে আমাদের যেই ভর্তুকি আছে, IMF-এর আপনি যদি লোন চান, 3rd ইনস্টলমেন্ট পেয়েছেন, তারপরেরটা পেতে হলে প্রত্যেকটা কথা মানতে হবে। রাজস্ব আদায় করার জন্য আপনি কামার, কুমার, তাঁতি যা আছে সবাইকে একসাথে করলেন কি করে জানেন? সার্বজনীন পেনশন স্কিম একটা আছে, যারা হচ্ছে স্বল্প আয়ের এবং যারা পেনশন স্কিমে নেই, প্রত্যয় নামে একটা করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষক পর্যন্ত সবাইকে যুক্ত করে দিয়েছে। এবার দেখুন, এবং করমুক্ত আয়ের যে পরিমাণটা সেটা করা হচ্ছে কত? 30,000। এখন যদি 11% আপনার মূল্যস্ফীতি হয়, তাহলে এই টাকাটা কত টাকা তার অ্যাকচুয়াল ইনকাম? আমাদের যেই পরিমাণ বিদ্যুৎ খাতে আপনার পাওয়ারে আপনি সাবসিডি উইথড্র করলেন IMF-এর চাপে লোন পাওয়ার জন্য, যেহেতু আপনি অভাবে আছেন, আপনাকে বাধ্য করছে এটা ইয়ে করার জন্য, করের আওতায় আনবার জন্য আপনি কতটা সফল হবেন জানি না, কারণ কর যারা ফাঁকি দেয় তারা বুদ্ধিমান এবং অপেক্ষিত সচ্ছল যারা। কিন্তু সার্বজনীন পেনশন স্কিমের নামে আপনি যে টাকাটি সংগ্রহ করছেন সেটা হচ্ছে যারা দরিদ্র, যারা আপনার ইনফর্মাল খাতে চাকরি করছে এবং যারা স্বল্প আয়ের। তাহলে আপনি দেখছেন দে আর মেকিং মানি অফ দি পুয়ার। অর্থাৎ মাইক্রো ক্রেডিটের যে সমালোচনাগুলো করা হয় না, যে ওখানে কোলেটারাল ছাড়া কি দেওয়া হয়, আপনার লোন দেওয়া হয় এবং প্রশংসা করা হয় যে তাদেরকে তো নর্মাল ব্যাংকিং চ্যানেলে কোনো লোন পাওয়ার সুযোগ নেই। অনেক সমালোচক মনে করেন যে মাইক্রো ক্রেডিট হচ্ছে এমন একটি ট্র্যাপ যেখানে গরু ছাগল বিক্রি করে কি করতে হয়, তাদের এই লোনের টাকা ফেরত দিতে হয়। তাহলে সাধারণ ব্যাংকিং সিস্টেম যেখানে কোথা থেকে আয় করছে, যারা কোলেটারাল দিতে পারছে, যাদের সামর্থ্য আছে তাদের কাছ থেকে আয় করছে। আর এই সিস্টেমটা যার কিছুই নেই তাকে কিছু টাকা দিয়ে 10,000 টাকা দেয়, সে তার বেঁচে থাকবার জন্য ওটা খরচ করে দেয়। এবারও কিন্তু আমরা দেখছি, লক্ষ্য করছি যে সরকারের কাঁধে বড় একটা অঙ্কের ঋণের বোঝা রয়েছে এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 5.5 লাখ কোটি টাকা, যেখানে NBR এর কাঁধে দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। NBR এর সক্ষমতা কতটুকু, প্রশ্নটি রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে শেষ করব। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে দেশের রাজনীতি কোন পথে, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায়। ডক্টর কামরুল হাসান, যে আলোচনায় আমরা ছিলাম, তাহলে আমরা যে আলোচনাটা করছিলাম যে আসলে মাইক্রো ক্রেডিটের যে উদাহরণটা দিয়েছে, এটা দেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে যে প্রত্যেকটা ইনিশিয়েটিভের কতগুলো ভালো দিক, কতগুলো খারাপ দিক থাকে। এই বাজেটের এটা আকারে ছোট, এই ছাড়া এর ভালো কোনো দিক নেই। আপনি শিক্ষা খাতের কথা ধরুন, আমি একজন পেশাজীবী শিক্ষকতায় আছে, আমি সবসময় মনে করি যে শিক্ষা খাতে আমাদের বরাদ্দটা একটু ভালো হওয়া উচিত। দেখুন, এবার হচ্ছে আমাদের জিডিপির 1.69%, তার আগের বছর ছিল 1.76, তার আগে ছিল হচ্ছে 1.83, তার আগে ছিল 2.08। তার মানে পর্যায়ক্রমে
শিক্ষা খাতে বরাদ্দ কি হচ্ছে, কমে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে যে মানব সম্পদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, যার মাধ্যমে আপনি বহুমাত্রিক রিটার্ন পাবেন। একজন মানুষ একই সঙ্গে আপনাকে আর্থিকভাবে যেমন সফলতা দিতে পারে তার কর্মদক্ষতার মাধ্যমে, তেমনিভাবে নৈতিকভাবে আলোকিত একজন মানুষ আপনার স্বপ্নের কাছে পৌঁছে দিতে পারে, যেটা মুক্তিযুদ্ধের মূল চেতনা। এই বেনজির, আনার কিংবা আজিজ সাহেবদের মতো মানে ভয়াবহ দুর্দর্শ দুর্নীতিবাজ, আমি নাম দিয়েছি তাদের, দুর্নীতিবাজ নানা ধরনের আছে। আপনার খাবার নেই, আপনি খাবার চুরি করে খেলেন। আপনার স্বভাব খারাপ, আপনি ডাকাতি করেন। আর আপনি ঘরে পিতা হয়ে আপনি সন্তান এবং পরিবারের উপর জুলুম করলেন নানা মাত্রিক। এটা কি সেরকম নয়? যিনি সবচেয়ে প্রভাবশালী 3টা পদে ছিলেন, তিনি কি করে প্রায় 700 একর জমির মালিক হন? যিনি একটা এলিট ফোর্সের উনি প্রধান ছিলেন, এবং এই ফোর্সটা যখন তৈরি হয় র্যাব, তাদের কিন্তু যথেষ্ট সুনাম ছিল, এবং এর মাধ্যমে আমরা কিন্তু অনেক সুনাম অর্জন করেছি বাইরেও, জাতিসংঘে আমাদের শান্তি মিশনে। সেই মানুষটি তার সাভানা রিসর্টে র্যাবের মতো এরকম একটা এলিট ফোর্সকে উনি ওভারসি করতে রেখেছেন। ওনার জমি ক্রয় করার জন্য একজন পুলিশ ইন সার্ভিস তাকে ব্যবহার করেছেন। কেন? বাংলাদেশে উনি ছাড়া এবং ওনাদের এই ডিপার্টমেন্ট ছাড়া অন্য কি দেখবার কেউ ছিল না? কিন্তু ডক্টর কামরুল হাসান, সেটি প্রশ্ন যে বেনজিরের সাম্রাজ্য তো একদিনে গড়ে ওঠেনি, সবার চোখ ফাঁকি দিয়ে তিনি সেটি আসলে ধারাবাহিকভাবে কিভাবে করে গেলেন? উনি আসলে কারো চোখই ফাঁকি দেননি। এখন এক একজন এক একটি কথা বলে। আনার সাহেব যখন খণ্ড বিখণ্ড হলো, অত্যন্ত মর্মান্তিক। যে কোনো মানুষেরই বেঁচে থাকবার রাইটস টু লাইফ আছে। তিনি যদি অন্যায় করেন, যথাযথ আইন ব্যবহার করে তার শাস্তি বিধান করে। ইভেন হি ক্যান রিসিভ ডেথ সেন্টেন্স ফ্রম দি কোর্ট অফ ল। বাট ওটা তো আইনের ভিত্তিতে হতে হবে, কাউকে তো প্রাণ কেড়ে নিতে পারেন না, এটা আইন সমর্থন করে না। এটা আমি সমর্থন করি না। কিন্তু এই আনার সাহেব যখন একজন শিক্ষককে চড় মারে গিয়ে, এই আনার সাহেব যখন 21টি মামলা, যার 2টো মামলায় আপনার চার্জশিটে তার নাম ছিল, আমাদের শাসক দল 2009-এ যখন ক্ষমতায় আসে, তখন আনার সাহেবের 21টি মামলাই খারিজ হয়ে যায়। কিভাবে হয়? তাহলে আপনি কি আনার সাহেবকে একা দায়ী করবেন? 2টো চার্জশিটে ওনার নাম ছিল এবং ইন্টারপোলের রেড নোটিশ পর্যন্ত ছিল। তাহলে আপনি কি আনার সাহেবকে দায়ী করবেন? এই শেষ বিচার বলতে একটা বিচার আছে। এই বিচারে আনার সাহেব কতটা দায়ী আর যারা প্রশ্রয় দিয়েছে তারা কতটা দায়ী, সেটা হয়তো আমরা নির্ধারণ করতে পারবো না এখন। কিন্তু আমি যে জিনিসটি বলতে চাই যে সরকারের দায় কোনোভাবেই এড়াতে পারে না, এবং সরকার ক্রমান্বয়ে প্রত্যেকটি ক্ষেত্রে এইভাবে দুর্নীতিবাজদের আসলে শুধু প্রশ্রয় না, বিচার করেননি তা না, প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। আমি একটা কথা একটু যুক্ত করি এটার সাথে প্রাসঙ্গিক, কালো টাকার বিষয়টা সাদা করা। সে বিষয়ে আমি বিস্তারিত শুনবো পরবর্তী অংশে। ফিরছি আপনার করা প্রশ্নটা আমি জনাব কুদ্দুস আরফাদ আপনার কাছে নিয়ে আসতে চাই। সরকার বেনজির, আনার কিংবা আজিজের দায় কোনোভাবে এড়াতে পারে না, যেমনটি বলছিল ডক্টর কামরুল হাসান। সরকার এখানে দায় না, সরকারে থাকলে অনেক কিছুই হয়। সব দায় যদি সরকারের কাঁধে দেওয়া হয় তাহলে হচ্ছে আদতে বিচার পাওয়া যায় না। কারণ সরকার না, দায় যে অপকর্ম করবে দায়টা তারই, যে অপকর্ম করবে দায় তারই নিতে হবে। এখন আমি খারাপ কাজ করি দেখে কি আল্লাহ তাআলা দায়ী? আল্লাহ তাআলাকে দায়ী করতে চান আপনি? বিষয়টা এরকমই দ্বারা, মানে এখন আড়ালে আমি কাউকে বিশ্বাস করি, সেই বিশ্বাস ভঙ্গ করলে এই সরকারই তো তাকে ধরছে, তার মানে কি ছাড় দিচ্ছে না। এই যে উনি বললেন যে আনারের আগে আমি বলি, এইখানে নিয়মকানুনের ব্যাপারে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী শুনছেন যে কালো টাকা সাদা করতে? সেটা একমাত্র করছেন খালেদা জিয়া। বাংলাদেশের কোনো অর্থমন্ত্রীকে শুনছেন কালো টাকা সাদা করতে? সাইফুর রহমান, যিনি সারাদিন মানুষকে দিতে বলতেন, তিনি ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় তার টাকা উনি সাদা করেন। এগুলো তো আমাদের উদাহরণ, চোখের সামনে জালজলমান। সেই তুলনায় বেনজির তো অনেক ছোট। স্বয়ং প্রধানমন্ত্রী যখন এগুলো করে, স্বয়ং অর্থমন্ত্রী করে, তখন এগুলো খুবই ছোট হয়ে যায়। জনাব কুদ্দুস আরফাদ, বেনজির যদি ছোট কিংবা চুনুপুটি হয়, এখনো রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে কি? না, আমি বলতেছি সেই তুলনায়, আমি সেটা বলছি না, আমি সেই তুলনায় এটা মানে এগুলো আমি কি বলা, আমি তাদেরকে এড়িয়ে যেতে বলছি না, আমি বলছি সেই তুলনায়। সুতরাং এইগুলোই একমাত্র, যেরকম একটু আগে
অধ্যাপক কামরুল সাহেব বললেন যে এগুলোই একমাত্র তা না, আমাদের ইতিহাস ঘাটলে এরকম বহু ঘটনা আছে। মানি লন্ডারিংয়ের টাকা, কোকোর টাকা বাংলাদেশে ফেরত আসছে, বাইরে নিয়ে গেছিল। উদাহরণ আছে আর কারো নাই? বহু মার্ডারের বাইরে চলে গেছিল, এই সরকার এনে বিচার করছে। এই যে শিক্ষা খাতের কথা বললেন, এই সরকারের নামে গ্রামে গঞ্জে পাড়া মহল্লা যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে, ভবন হয়েছে, যে কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি হয়েছে, এর আগেও তো অনেক সরকার ছিল, কই আমরা দেখি নাই তো। কোথায় ওই সময় কোথায় ছিল এগুলো মাথায় রাখতে হবে। সো একটা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করে কোন টার্মে, কোন বছরে, কোন দিকে নজর দিবে। কিন্তু বর্তমান সময়ে যেমনটি বিরোধী পক্ষ বলছে বেনজির আজিজ সরকারি সৃষ্টি, তারাই আসলে বেনজির আজিজকে লালন পালন করেছে। না, বেনজির আজিজ কেন, তো আরো আজিজ থাকতে পারে, আরো বেনজিরও থাকতে পারে, আমি ওটা বলছি না। আমি তো একটু আগে বললাম যে এদেরকে কারা রক্ষা করেছে, এদের সহযোগী কারা ছিল, এগুলা ধরতে পারলে হচ্ছে আপনি আইনের শাসন কায়েম করছেন, আইনের পথে এগোচ্ছেন। এখন আপনি যদি এটা বাধা দিয়ে থামিয়ে দেন তাহলে কিন্তু এটা হবে না। এখন সরকারকে দোষারোপ করে যদি আপনি এটা এইখানেই ক্ষান্ত করতে চান তাহলে কিন্তু এদেরকে রক্ষা করা হবে। এইটাই কিন্তু মোশন, এই জায়গায় মোশন। অনেক সময় কিন্তু খুব বড় বড় চিৎকার করে করে একজনকে প্রোটেকশন দেওয়া হয়, তার বিরোধিতা করে তাকে প্রোটেকশন দেওয়া হয়। এইটাও ভাবতে, এটা রাজনীতি, এবং এই জায়গায় অনেক ধরনের রাজনীতি। আমরা রাজনীতির ভিতরে ঢুকতে চাই না। দেশটা 50 বছর, অর্থাৎ একটা 50 দশক পার হয়ে গেছে, এই দেশটা অনেকটুকু এগিয়ে আসছে। এখন কিভাবে এগিয়ে নিতে পারবো, এখানে কারা খারাপ কাজ করে, কারা ভালো কাজ করে, ভালো কাজ যারা করে তাদেরকে আরও বেশি বেশি পুরস্কৃত, সম্মানিত, এখানে যারা জ্ঞানী মানুষ তাদেরকে আরও কদর করা উচিত। কারণ একটা বাজেটেই আপনার দেশের সব কিছু, আমি একটু আগে বললাম না, 2টা বাজেট এই পর্যন্ত 2টা বাজেট মুক্তাব্র পড়েছিল। যেই বাজেটগুলো হচ্ছে ভালো ভালো পাকা, আজকে যারা সমালোচনা করছিল তত্ত্বাবধায়ক সরকার বাজেট কে করছিল, এই সিপিডির ব্যাক বাজেট ছিল সেটা। এই সিপিডির ব্যাক একমাত্র তারা যদি কোনো বাজেটের প্রশংসা করে থাকে, এই সিপিডি করছিল 2007-08 অর্থ বছরের বাজেট, 8-9 অর্থ বছরের বাজেট। সেই বাজেট কোথায় গেছিল, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমরা চোখ বন্ধ করে সমালোচনা করলে চলবে না। উনি যেটা বলছে পেনশন স্কিম, হ্যাঁ আমি একমত। পেনশন স্কিমে জোরপূর্বক সবাইকে নিয়ে আসার কোনো মানে নেই। যে আসতে চায় আমি থ্রো করছি, যে আসতে চায় আসবে, কিন্তু এখানে শিক্ষকদেরকে ঢালাওভাবে আনবে, অন্যান্য কর্মচারীদেরকে, তাদেরকে এটা যদি একবারে কি বলবো যে সবাইকে রাখার জন্য একটা কোনো বিধি ব্যবস্থা করে ফেলা, তাহলে এটা খারাপ হয়। কারণ এখন হচ্ছে উন্নত বলি আমরা দেশকে বলি যে মুক্ত গণতান্ত্রিক দেশ। সুতরাং মুক্ত চর্চা একটা বিজনেস থ্রো, অর্থাৎ গভর্নমেন্টের এটা একটা বিজনেস, গভর্নমেন্টের এটা একটা প্রোটেকশন, অর্থাৎ নাগরিকের প্রোটেকশন। যারা আসতে চাইবে আসবে, যারা আমাদের যেরকম কল্যাণ ফান্ড থাকে, আপনারও থাকতে পারে, ওনারও থাকতে পারে, মানুষেরও বিভিন্ন প্রতিষ্ঠানে থাকতে পারে। কল্যাণ ফান্ডে কেউ যায় না। পেনশনের সময় কেউ দেখবেন যে থোক একবারে নিয়ে নেয়, কেউ আবার বছর কিস্তিতে নিয়ে নেয়। এখন এগুলো হচ্ছে ব্যবস্থা আছে, ওই ব্যবস্থায় যেতে হবে। আর ব্যাংক লোনের কথা বললো, কোন আমলে, কোন সরকারের সময় ঘাটতি বাজেট ছিল না, এটা আমাকে স্যার বলুক। কোন সরকারের সময় ব্যাংক থেকে লোন করে নাই, এটা আমি শুনতে চাই। কিন্তু জনাব কুদ্দুস আফরোজ, আমরা যদি 2017 থেকে লোন নেয় নাই, এটা 2017 থেকে যদি আমরা 7 বছরের হিসেবটুকু করি, আমরা দেখেছি সার্বিক ঋণ কিন্তু দ্বিগুণ হয়েছে। সেটি কেন? সরকারের সার্বিক ঋণ দ্বিগুণ হয়েছে। না, দ্বিগুণ হয়েছে এটা হচ্ছে যে আমার ডেভেলপমেন্ট হচ্ছে, আমি বাড়ি বড় করতেছি, ঘর বড় করতেছি, আমার গায়ে জামার পরিবর্তন করতেছি, আমাদের চলাফেরার পরিবর্তন হচ্ছে। সুতরাং আমার তো এইগুলা আস্তে আস্তে বাড়বে। কিন্তু আদত কথা হচ্ছে, আমরা যদি এখানে শিল্প, উনি একটা কথা ভালো বলছেন, আমাদের এখানে যদি এন্টারপ্রাইজার যারা আছে তাদেরকে সেই সুযোগটা দিতে পারি, আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়ে যাব। আমাদের ব্লু ইকোনমি আছে, এখন চিন্তা ভাবনা চলছে, আমাদের বিশাল সমুদ্র জলরাশি, এই বাংলাদেশের চেয়ে বড় অংশ, সেইটাকে যদি আমি আমার কোনো বিনিয়োগের জায়গায় নিয়ে আসতে পারি, আমি কিন্তু রাতারাতি ঘুরে যাব। আমি মিরেশ্বরায় এইখানে বড় একটা ইপিজেড করেছি, ওইটাকে যদি আমি প্রোডাক্টিভিটির দিকে নিয়ে যেতে পারি, আমি এগিয়ে যাব। আমাদের তো সেই জন্য সেইটা যাতে পারা না যায়, সেই জন্যই অনেক বাইরের দেশ আমাদেরকে চেপে ধরে নানানভাবে। দুঃখিত, প্রধানমন্ত্রী একটা কথা বলে, আপনি খেয়াল করবেন, এটা উনি বলেন যে সব বাইরের দেশের সাথে আমাদের বন্ধুত্ব আছে, কিন্তু আর্থিকভাবে যাদের কাছ থেকে আমরা একটু ভালো সহযোগিতা পাই, আমরা তাদের দিকে সম্পর্কটা একটু জোরালো করি। এইটার বলার অর্থ হচ্ছে যে আমরা আর্থিকভাবে কিছুটা সাপোর্ট চাই,
এবং আজকে ধরুন চীন এগিয়ে আসছে, মিডল ইস্ট এগিয়ে আসছে, এগিয়ে আসার চেষ্টা করা হচ্ছে তাদেরকে চেষ্টা, তারা যদি আসে, দক্ষিণ কোরিয়া যদি আসে, আমরা তো সেই দিকে আগাবো। সুতরাং আমরা কারোর সাথে বেশি মাত্রায় ঝুঁকে যে অন্যজনকে আমরা এড়িয়ে চলতে চাই না। আমরা সবার সাথে বৈদেশিক সম্পর্ক যেরকম ভালো রাখতে চাই, আমরা কারোর উপর জবরদস্তি করতে চাই না, সেরকমভাবে এই বাজেটে কিন্তু এর স্পষ্ট রূপরেখা আছে। মাহমুদ আলী সাহেব এগুলো কিন্তু ক্লিয়ারলি বলছেন, ওনার নিজের মুখের জবাব। আমি যদি গত বছরের বাজেটের দিকে তাকাই, এই গভর্নমেন্টেরই, সেই সময় ব্যাংক লোন ছিল, তার আগের বছরও ছিল। আমি যদি বিএনপি সরকারের সময় তাকাই তাও ছিল, আমি যদি তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকাই তাও ছিল, এরশাদ জামানায় ছিল। এবং আগে হচ্ছে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যে বাজেটের আগে ছিল এই কালচার, এই গভর্নমেন্টে আসার আগে, আগে যে ওদের কাছে বসে থাকতে হতো ব্রিফকেস নিয়ে, যে তুমি আমাকে কত দিবা, এরপরে এসে এখানে বাজেট সাজানো হতো। এটি এপ্রিল মাস আসলেই সবাই IMF আর ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ধরতো। এই কালচারটা এই গভর্নমেন্ট এড়িয়ে গেছে। এখন IMF এর প্রেসক্রিপশনে এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে তো বাজেট তৈরি হয় না। হ্যাঁ, আমাদের কোথাও বলা হচ্ছে যে এবার বাজেটও IMF এর কিছু পরামর্শ প্রতিফলন ঘটেছে না, IMF এর পরামর্শ ফুল আছে না, IMF এর পরামর্শ সেইটুকু নেওয়া হয়। IMF এর পরামর্শ যদি আমরা ফুলফিল আমরা কি বলতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে এটা আমাদের জন্য বলো। আমরা কারো দিকে মুখাপেক্ষী থাকবো না। আপনি যদি উন্নত দেশ হতে চান, 41 সালে যেতে চান, আপনি যখন উন্নত দেশ হবেন তখন কিন্তু আপনি এই সাবসিডি দিয়ে চলতে পারবেন না, কোথাও না। কোথাও আপনি উন্নত দেশ হলে কোথাও সাবসিডি, একমাত্র ফুডে সাবসিডি দেবেন। ফুডটা হচ্ছে মানুষের জীবন ধারণের ফুড এবং হচ্ছে ফুয়েল, অর্থাৎ যেটা জ্বালানি শক্তি আর হচ্ছে ওই মানুষের পেটের যে খোরাক, ওইটাতে সাবসিডি থাকে উন্নত দেশে, আর কোথাও সাবসিডি সাধারণত থাকে না। কিন্তু আমরা স্বল্প উন্নত দেশ থেকে মধ্যবায়ের দেশে উন্নীত হয়েছে, কিন্তু আমাদের জিডিপি প্রবৃদ্ধি কেন সেই হারে বাড়েনি, সে প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর কামরুল হাসান, কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে আমরা দেখছি রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বমহলেই আলোচনা সমালোচনা চলছে। এই সিদ্ধান্তকে কিন্তু ইতিমধ্যে সরকার বলেছে যে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনার জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেখানে আসলে বিরোধী পক্ষ বলছে যে দুর্নীতিবাজদের উৎসাহিত করছে এই সিদ্ধান্ত। কি বলবেন? এটি আসলে এটা খুব সহজ বিষয়। আপনি দেখুন, আমি একজন চাকরিজীবী, আমি 30% যদি দিতে হয় ট্যাক্স, আর যিনি অবৈধ উপায়ে উপার্জন করেছেন তিনি যদি 15% দিয়ে তার কালো টাকা সাদা করে, তাহলে আমি হয়তো আমার যদি রিলিজিয়াস এবং এথিক্যাল ভ্যালুসগুলো আমাকে আটকায়, তাহলে আমি ভাববো যে পরকালে কিছু পাবো, খারাপ না হই। কিন্তু যিনি একটু ভার্নারেবল, তার ভ্যালুস অ্যাফোর্ড করার ক্ষেত্রে ফেইথের জায়গায়, তিনি ভাববেন যে এটাই তো সুযোগ। কারণ হচ্ছে আমি যেভাবেই আয় করব আমাকে দায় মুক্তি দেওয়া আছে। যেমন ওই যে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, বিশেষ কিছু ব্যক্তি পাচ্ছে, সেখানে কিন্তু দায় মুক্তি। কিন্তু প্রধানমন্ত্রী বলেছে যে এমন কোন দেশকে দেখাতে পারবে যেখানে আসলে বিদ্যুৎ উৎপাদনে ক্যাপাসিটি চার্জ দিতে হয় না। এমন কোন দেশ আছে যেখানে আজির বেনজির আনার তৈরি হয়? ফলে একটা দেশের মানুষের চরিত্র, মানুষের প্রয়োজন, এগুলো দেখে কথা বলতে হয়। যেখানে 40% পরিবার ঋণ করে চলে, যেখানে 26% পরিবার মানে শতাংশ মানুষ একেবারে সরাসরি মাইক্রো ক্রেডিট যেটা বলছি এই লোন বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে চলে, সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আর উন্নয়ন হয়েছে, এ কথা কি বিশ্বাসযোগ্য? আর এটি তো আমার কথা নয়, এটা তো হচ্ছে পরিসংখ্যান এবং বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য। এবার কালো টাকা একটু আসে। কালো টাকার কথাটা হচ্ছে এরকম যে তাহলে আমি অনুৎসাহিত হব, আমরা সবাই অনুৎসাহিত হব যে যেভাবেই পারি মেরে কেটে যেভাবেই অর্থ উপার্জন করি, অসুবিধা নেই। হ্যাঁ, কালো টাকা সাদা করবার একটা প্রক্রিয়া এমন আছে যে আপনার আয়টা যদি বৈধ হয়, ধরুন আপনি ডাক্তার কিংবা আইনজীবী, আপনার প্রচুর ইনকাম আছে, আপনি ট্যাক্স রিটার্নে আপনার টোটাল ইনকাম প্রদর্শন করেননি, কিন্তু উপার্জন করেছেন অপ্রদর্শিত, আপনি যেটা ইনকাম করেছেন সেটা সৎভাবে করেছেন, কিন্তু ওটা হননি, তখন আপনার বিরুদ্ধে যদি ইয়ে থেকে আমাদের আয়কর অফিস থেকে কোনো একটা নোটিশ আছে, আপনি এটা কারেক্ট করে নেবেন। কিন্তু এটা সেটা না। আপনি যদি আনার বেনজির কিংবা আজিজ টাইপের লুপাট দুর্নীতি করে বিশাল অর্থের মালিক হন, 15% দিয়ে আপনি পুরো সাদা হয়ে যাবেন। মানে আপনি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হলো, আপনাকে সব কিছু সাদা হয়ে গেল। তাহলে
এইটা কি ন্যায্য হলো? এবং এটা শুধু অন্যায্য নয়, অনৈতিক নয়, এটা আমাদের সংবিধান বিরোধী। কারণ সংবিধানের 20(2) অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে কোনো ব্যক্তিকে অপ্রদর্শিত মানে মানে উপার্জনটা এমনভাবে করতে দেওয়া যাবে না যেই উপার্জনটা আসলে গ্রহণযোগ্য নয়। তাহলে আপনি অপ্রদর্শিত আয় যদি থাকে সেটা আইনের ভিত্তিতে আপনি প্রদর্শনের জন্য চাপ দিতে পারেন, কিন্তু অবৈধভাবে আয় যেন করতে না পারেন সেটা সংবিধানের 20(2) পড়ে নিতে বলছি যারা এই নিয়মটি করেছেন। তাহলে কি সংবিধান বিরোধী কাজ করেননি? এটা তো রীতিমতো সংবিধান বিরোধী। তাহলে এটা প্রথমত হচ্ছে অনৈতিক কাজ। আপনি কি করলেন? যারা অসৎ, আপনি আনার ব্যানার্জির কি বিচার করবেন? আপনি ভবিষ্যতে আনার ব্যানার্জির তৈরি করার একটা কারখানা খুলে দিয়েছেন, একটা ওয়াশিং মেশিন হচ্ছে এই বাজেট। কিন্তু দিন শেষে কিন্তু আজিজ বেনজির প্রসঙ্গে কিন্তু ক্ষমতাসীনরা বলছে যে এটা আসলে ব্যক্তির দায়, দুর্নীতির বিচার হবে। দেখুন, ব্যক্তির দায় কিভাবে হবে? আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিই। বেনজির সাহেব কোথায় গেলেন? বাইরে চলে গেলেন, কেউ জানে না। দুদক বললেন তার স্ত্রী এবং তাকে জবানবন্দি দেওয়ার জন্য ডেকেছেন 4 তারিখ আর 9 তারিখ, 6 আর 9, ভালো কথা। ওনার হদিস কেউ পাচ্ছেন না। অথচ বিরোধী দলের একজন সম্মানিত ব্যক্তি মেজর হাফিজ, তিনি যখন ভারতে যাচ্ছিলেন চিকিৎসার জন্য, ওনাকে আটকে ফেললেন না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি ওমরা করতে যাচ্ছেন, ওনাকে বসিয়ে রাখছেন, ওনাকে চেক করতে হবে উনি কি কি জিনিস নিয়ে বাংলাদেশ থেকে পালাচ্ছেন। সরকারের যদি বলি দায়িত্বশীল মন্ত্রীরা বক্তব্য দিয়েছেন এইভাবে যে তার বিষয়ে তো আসলে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। বিষয়টি হচ্ছে দেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেও কোনো নিষেধাজ্ঞা নেই, আর উনি কোনো নিষিদ্ধ দলের মহাসচিবও নয়। ফলে ওনাকে আটকে রেখে এই যে হয়রানি করা, ওনার A to Z সব দেখা, এটার যদি A to Z না গিয়ে এতে যদি থাকতো তাহলে বেনজির বের হতে পারে না। বিষয়টা হচ্ছে কি জানেন, বেনজির যেইভাবে তার সম্পদ উপার্জন করেছে এবং যতগুলো সরকারি সংস্থার সাথে জড়িত, ওরা কি করেছে? আপনি রাজুকের কথা ধরুন না, আপনি 4টি ফ্ল্যাট একদিনে কিনবেন, বাংলাদেশে কি কোনো সংস্থা নেই? উনি অবসরে যাওয়ার পরে এই কাজটি করেছে। আর উনি যখন ক্ষমতায় ছিল, আমার এলিট ফোর্স র্যাবকে পর্যন্ত ব্যবহার করেছে। এখন প্রশ্ন হচ্ছে, একজন লোক ক্ষমতায় থাকলে তাকে আঘাত করা যায় না, আমরা বুঝলাম, কিন্তু তিনি যখন ক্ষমতা থেকে চলে গেলেন, অবসরে গেলেন, তাহলে কি করে উনি এতগুলো ফ্ল্যাট কেনেন? তার মানে বোঝা যাচ্ছে এটা একটা চক্র, এবং এই চক্রে যারা জড়িত তারা 26% যারা লোন করে বাচ্চা কাচ্চা নিয়ে চলে তারা না, তারা হচ্ছে সেই ঋণ খেলাপিরা যারা 2009-এ দেখুন আপনি, আমি দেখেছি যে ঋণ খেলাপিদের ঋণের পরিমাণ 2009-এ ছিল হচ্ছে 22,481 কোটি, এই বছর সেটা 1,82,295 কোটি। তার মানে ঋণ খেলাপিদের জন্য এই রাষ্ট্রটা, 18 কোটি মানুষের জন্য না, কিছু মানুষের জন্য। আর ওই ঋণ খেলাপিদের তালিকার মধ্যেই ওরা সবাই জন্য এই রাষ্ট্র। ঋণ খেলাপিরা এটা অনেক দিন থেকে, এখন তো না, আসলেই আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সেই চেতনার সাথে উনি যেসব কথাবার্তা বলছেন আমি একমত, কিন্তু আমরা মানে আমাদের সব সরকারগুলোই ওদেরকে রেহাই দিয়ে গেছে এবং এই রেহাই প্রক্রিয়াগুলো তারা পেয়ে যাচ্ছে। সেই রেহাই কি এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আরো একবার দেওয়া হলো? না না, যেমনটা আসলে বৈধ করদাতারা 30% হারে, বাজেটে গত বছর কালো টাকা সাদা করার ব্যবস্থা ছিল না, তাতে কি খুব ভালো হয়ে গেছে? দেশটা খুব সুন্দর হয়ে গেছিল। এর আগে একবারে বহু আগের থেকে বাজেটে এরশাদ জামানার থেকে, জিয়ার জামানার থেকে, খালেদা জিয়ার, শেখ হাসিনার আগের জামানা, এইসব জামানায় কালো টাকা সাদা করার এই বিধান ছিল, মধ্যে গত বছর বন্ধ করে দেওয়া হয়েছিল। তাতে কি হলো? বাহাবা দিছে, কেউ বাহাবা দিছে? বাহাবা দেনে, বরঞ্চ ডলার পাচারটা বেশি হয়ে গেছে। কারণ কালো টাকা যখন পাচার করতে হয়, এখানে সাদাও করতে পারে না, আবার কালো টাকা তো রাখতেও পারে না, তখন কি করে? টাকাকে ডলার করে এটা বাইরে পাঠিয়ে দেয়। তখন হচ্ছে আমার ডলার ক্রাইসিসটা হয়। এই ডলার ক্রাইসিসটা তো আমাদের ছিল। এই গত বছরের ডলার ক্রাইসিসের আরেকটা উপকরণ কিন্তু এই কারণে, কারণ গত বাজেটে কালো টাকা সাদা করার ছিল না। এখন বিষয়টা হচ্ছে যে এইখানে উনি ঠিকই বলছেন, একটা হচ্ছে আসলে অবৈধ উপায়ে টাকা, ওইটাকে আমরা কালো টাকাই বলি। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন অপ্রদর্শিত। আমরা জমি জমা কিনতে গেলে আমরা প্রায়ই ওই যে ফ্ল্যাট জমি ক্রয় বিক্রয় হয় না, এখন তো ফেসবুক আছে, অনেকে জিজ্ঞেস করে আমার তো আয় করে এই ছিল, আমি এখন একটা ফ্ল্যাট কিনতে পারতেছি না, আমার কাছে টাকা আছে। এখন কি বাবার টাকা বলে বা স্বামীর টাকা বলে মহিলারা বলে বা পুরুষে বলে যে আমার শ্বশুরবাড়ির থেকে পাইছি বলে কি এটা কিনা যাবে? বলছে সেই মূল্যটা আপনার দেখাতে হবে। উনার তখন আয়কর রিটার্ন কত ছিল সেটাও লাগবে।
অর্থাৎ অনেক সময় অপ্রদর্শিত টাকা হয়ে যায়। আমি ভাবি নাই যে এটা ঢুকালে মনে হয় আমাকে ইনকাম ট্যাক্স বেশি দিতে হবে, এটা বাইরে রাখি। তো বাইরে রাখতে গেলে এক সময় সে যখন কোনো কিছু করতে যায় তখনই সে যায় বুঝে যে না এখন তো পারা যাচ্ছে না। সেই জন্য এইসব জায়গা আছে। আমি যেটা মনে করি, আমি সবসময় বলি আমাদের এই কালো হোক সাদা হোক অপ্রদর্শিত হোক এই টাকাগুলোর নানান মার্জিন করা উচিত। আমাদের এনবিআর কখনো মার্জিন করবে না। এনবিআর ওই যে উনি যেটা বললেন এটাই, ছোটো চুনোপটিটার একটু বেশি আচার দিতে পছন্দ করে। ওই বড়টা তো কালো টাকা শুধু সাদাই করবে না, ওদেরকে কিছু বকশিস দিবে, কিন্তু এই লোকটা তো বকশিস দিবে না। না হলে আমরা যদি অপ্রদর্শিত অর্থাৎ আমরা স্কেল করে দিই যে 20 লাখ টাকা যারা সাদা করতে আসবে 10% বা 5% বা 7%, যারা এই 20 থেকে 50 করবে তাদের আরেকটা স্তর, যারা 50 থেকে 1 কোটি বা 1 কোটি থেকে 10 কোটি, 10 কোটি থেকে 50 কোটি করবে, তাহলে কিন্তু আপনার অবৈধ কোনটা আর বৈধ কোনটা, কোনটা অপ্রদর্শিত কোনটা কালো, এটা বেরিয়ে যায়। কিন্তু এই জায়গাটা প্রশ্নজনক কুদ্দুস আফরাদ, কালো টাকা সাদা করার সুযোগ বা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে অনুন্নয়নশীল খাতে, মানে ফ্ল্যাট কিংবা জমি কেনার ক্ষেত্রে। সেখানে আসলে দেশের সার্বিক অর্থনীতিতে খুব একটা প্রভাব কি রাখবে? প্রভাব পড়বে। অলরেডি আজকে রিহাব তারা খুব বাহবা দিচ্ছে এটা করার জন্য। রিহাবের দাবি ছিল, বিজনেসম্যানদের দাবি ছিল, অন্যান্য প্রতিষ্ঠানের দাবি ছিল। অর্থাৎ কালো যদি এখানে হোয়াইট করতে পারে যে কোনোভাবেই হোক, তাহলে তাদের একটা জায়গা, এই যে বললাম যে ছোটোখাটো, এই ছোটোখাটো অপ্রদর্শিত টাকা কিন্তু তখন যে একটা প্লেট কিনতে পারবে, কিছু জমি কিনতে পারবে, কথার কথা বলছি। এই জায়গাগুলোতে যদি যায়, এইটা কিন্তু বাংলাদেশের জন্য অর্থাৎ টাকা কি বলবো, এটা মানে তরল টাকাটা বাইরে চলাচলে বাড়বে। আর নাহলে এটা কিন্তু পিছনে যে কোনো জায়গায় এটা বদ্ধ আছে। আর দুই হচ্ছে, আমরা এই যে প্রতি বছর বাইরের টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে, এই পাচার রোধে এই কালো টাকা সাদা করার পদক্ষেপে কিছুটা রেহাই পাওয়া যাবে। এখন এখানে তো ধান যখন আমরা করি তখন 2-4টা খুদ করাও থাকবে না তা না। আমি সব দুধের মতো সাদা দেখব তা না, ওই 2-1টা কালো দাগ থাকবে। অর্থাৎ কোনো কালো ব্যক্তির এটার ভিতরে ঢুকবে, এটা বুঝে শুনে আমাদের চলতে হবে। আমাদের সবকিছু আমাদের আগে ডক্টর কামরুল হাসান কিন্তু একই কথা বলছিল যে আমাদের বেনজির আসলে একা নয়, এটি আসলে একটা চক্র, কিন্তু সেই চক্রের মুখোশ উন্মোচন করার উদ্যোগ কে নেবে? বেনজিররা একটা চক্রই বটে। এই চক্রের তো কুড়ে করে খাচ্ছে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এই চক্ররা সবসময় ছিল, আছে, এদেরকে দমন করা যায় না। আপনি জানছেন নিশ্চয়, সরকার এই বিষয়ে অবগত, রাষ্ট্র জানছে, তাহলে উদ্যোগ নিচ্ছে না? রাষ্ট্র জানছে না, রাষ্ট্রযন্ত্রের হাত যথেষ্ট শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। বিচার যথেষ্ট শক্তিশালী, সন্দেহ নেই। কিন্তু কোনো জায়গায় তারা থেমে যেতে কৌশলে আশ্রয় নিতে হয়। এখন আমরা যখন আমি এক লাইনে শেষ করতেছি, আমাদের এনবিআরকে আরো গণমুখী হতে হবে। আমাদের এনবিআরকে সরকারের জন্য কালেকশন করতে হবে, নিজের জন্য না। এরা যদি নিজের জন্য কালেকশনটা চিন্তাটা বেশি করে, তাহলে কিন্তু আমাদের এই যে রাজস্ব আদায়ের যে টার্গেট থাকে সেই টার্গেট আমি মনে করি আয়করের ইয়েটা আরো ব্যাপ্তি করতে হবে। ওইটা অনেকে আয়কর দিতে চায়, কিন্তু তাকে নাজেহাল করার ক্যারেক্টারটা যেটা আছে, যেরকম আমরা অনেক সময় শুনি, সবাই না, থানায় কেউ যাইতে চায় না, আপনার একটা মোবাইল চিন্তায় হচ্ছে, আপনার পকেট মারিং হচ্ছে, আমরা থানায় যে ডায়েরি করি না, কেন করি না? ওইখানে গেলে হ্যাজার্ড হতে হয়। এটা হচ্ছে আমাদের মেন্টাল থিম এবং দীর্ঘকাল থেকে হয়ে আসছে। এখন কিন্তু কিছু থানা আছে, কোথাও পুলিশ আছে, তারা একটু সার্ভ করে, ভালো ব্যবহার করে। আমাদের আয়কর বিভাগে আমি কিছু হলেও পরিবর্তন চাই এই বছর থেকে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর কামরুল হাসান। যে চক্রের কথা আপনি বলছিলেন, সেই চক্রের মুখোশকে উন্মোচন করবে। এই চক্রের মুখোশ এই বাজেট উন্মোচন করেনি। এই বাজেটটা হচ্ছে এই চক্রকে সুরক্ষা দিয়েছে। আপনি দেখুন, বেনজির আনার এবং আজিজ সাহেবদের কয়েকটা গল্প শুনেছি আমরা, বাচ্চু সহ আরও অনেকেই আছেন, আমরা জানি। এখন যেটা হচ্ছে, সরকারের ভিতরে যারা আছে কিংবা যারা ব্যবসায়ী এবং অন্যায়ভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে উপার্জন করে, তারা সবাই একটা সার্টিফিকেট পেয়ে গেল। যদি কালো টাকা সাদা করবার এই সুযোগ থাকে, তাহলে আপনি দেখুন 2009 থেকে 2018 পর্যন্ত অর্থ পাচারের ইতিহাস হচ্ছে, জিএফআই বলছে 4,965 কোটি ডলার করেছে। বাণিজ্যের আড়ালে সিআইডি রিপোর্ট বলছে যে এই কাজটি হয়েছে। হুন্ডিতে 75,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, অর্থাৎ 7.8 বিলিয়ন, তার মানে 1.5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এখন আপনি বলছেন যে আপনি নৈতিকতার জায়গাটায় আসবেন না।
আপনি যদি কালো টাকা সাদা করবার সুযোগ দেন তাহলে বুঝলাম এখানে কিছু হলো, অনৈতিক কাজ করলেন এবং সংবিধান বিরোধী কাজ করলেন। আর দুই, আপনি যারা টাকা পাচার করে এবং যারা ঋণ খেলাপি তাদেরকে বলে দিলেন যে ওদের ক্ষেত্রে যেহেতু অনৈতিক একটা বিষয়কে আমি সমর্থন করেছি, পরোক্ষভাবে আপনারা আরও বেশি টাকা পাচার করেন, এই বিষয়টা হবে। ফলে কোনো অবস্থাতেই আগের সরকারগুলো কোন কোন জায়গায় ভুল করেছে সেই ভুলগুলো এই শাসক দলকে আরেকটি অন্যায় করবার সার্টিফিকেট দেয় না। আমরা যখন কথা বলি আমাদের আকাশকে লক্ষ্য করে তীরটা ছুটতে হবে যাতে তালগাছের মাথায় অতিক্রম করে। তাহলে নৈতিকতার যে জায়গাটি সেখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। আমি একটু অনৈতিক থাকবো, দুধের মধ্যে একটু চনা পড়লে সব শেষ হয়ে যায় না? তা আপনি অনৈতিকতা দুধের মধ্যে কতটুকু অ্যালাউ করবেন? সোজা কথা হচ্ছে যে আমাদের মূল্যবোধের অবক্ষয়ের শেষ নেই, আমরা কোনো জায়গায় নেই। ফলে এই রাষ্ট্রটি তৈরি করবার জন্যে যেই রক্ত দিয়েছে মানুষ, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে রক্তগুলো বিসর্জন দিয়েছে, প্রাণ দিয়েছে, ওদের প্রতি চরম অবহেলা, অবমাননা এবং তিরস্কার করা হয়েছে এর মাধ্যমে। হ্যাঁ, এটা সত্য কথা, এনবিআর যে কাজটি করতে পারে, করের আওতায় যারা আসে তাদেরকে ধরা কোনো কঠিন কাজ না, কারণ তাদের তালিকা আছে, সেটাই কোনো বাধা নেই। অথচ আপনি পরোক্ষ করের ক্ষেত্রে দেখেন, আপনি সামান্য ইনকাম করেন, আপনি চলতে পারেন না, আপনি কোনো একটা দোকান যারা সরকারকে না ঠকিয়ে, দেশকে না ঠকিয়ে যারা ওই তাদের বিক্রয়টা করে আপনার রেজিস্টার্ড করে, অর্থাৎ আপনি কার্ড দিয়ে পেমেন্টটা দিচ্ছেন, সেটা কিন্তু সরকার পরোক্ষ করটা পাচ্ছে। কিন্তু কারা দিচ্ছে? ওই সামান্য অর্থ নিয়ে এই ফুচকা খাওয়ার জন্য যে ঢুকছে তার কাছ থেকে আপনি করটা নিচ্ছেন। কিন্তু করের আওতায় 45 লক্ষ থেকে 40 লক্ষ মানুষ আসার কথা, 30 লক্ষ মানুষ মাত্র। তাহলে এখনো আরো বেশি। তাহলে কতজনের কাছ থেকে আপনি কর আদায় করছেন? আপনি, এটা তো সামান্য বিষয়, এই ব্যর্থতা কেন, কার জন্য? অথচ আপনি পরোক্ষ কর আদায় করছেন হলো গরিব মানুষ, যারা, যেটা বললাম 26% মানুষ যারা উপজেলা পর্যন্ত যেতে পারে কর আওতার জন্য, একবার ভালোভাবে কেন করছে না? কেন? তার মানে হচ্ছে কি, আপনি দক্ষতার জায়গাটায় আপনি নিজেকে ব্যর্থ করছেন, আপনি নৈতিকতার জায়গাটায় নিজেকে ব্যর্থ করলেন, আপনি সংবিধান সুরক্ষা করার ক্ষেত্রে 20-এর 2 ধারা পরিষ্কার আপনি ভঙ্গ করলেন। আপনারা আসলে চানটা কি? আপনারা কিছুই করবার দরকার নেই, মানুষকে স্বাভাবিকভাবে বেঁচে থাকবার সুযোগ তো দেবেন। এই দেশটার নাগরিক তো সবাই। ফলে আমি বিশ্বাস করি যেই দলটির হাত দিয়ে এই দেশটি স্বাধীন হবার নেতৃত্ব দিয়েছে, যেই দলে অহংকার করবার মতো, প্রশংসা করবার মতো একটা বড় তালিকা তৈরি করা যাবে নেতাদের, তারা কেউ নেই। ব্যবসায়ীরা সমস্ত কিছু দখল করে বসে আছে। কারা করছেন? আপনারা বাকশালের মাধ্যমে একবার গণতন্ত্র হত্যা করলেন, আমরা এখন ডামি নির্বাচন দিয়ে এটাকে একেবারেই শেষ করে দিয়ে এখন মূল্যবোধ এমন জায়গায় আসছেন, কোথাও যাওয়ার জায়গা নেই। একেবারেই শেষ পর্যায়ে আমরা না, বিষয়টা হচ্ছে যে আমাদের দেশকে যদি আমরা সুপথে রাখতে চাই, তাহলে এই আমাদের রাজনীতির যে কালচারটা আছে, এই কালচারের চেঞ্জ আসতে হবে। কালচার যদি চেঞ্জ না হয় তাহলে হবে না। দেখেন, ইন্ডিয়া একটা ভোট হয়ে গেল, ইন্ডিয়া ভোটে আজকে যখন শপথ গ্রহণ হবে, ওইখানে বিরোধী জোটের নেতাও যে হাজির হবেন, আমাদের এখানে বয়কট করেন। এবং এই বাতাস দেখলাম এবার মমতারও লাগছে, মমতা বলছে এটা অবৈধ, অগঠনতান্ত্রিকভাবে গঠিত সরকার যাচ্ছে না। এখন আমরা আমাদের রাজনৈতিক কালচারে যদি একটু পরিবর্তন আনতে পারি, আমাদের অর্থনৈতিক বলেন, ডেভেলপমেন্ট বলেন, নানান কিছু বলেন, রাতারাতি চেঞ্জ হবে। বাংলাদেশের মানুষ সরকারকেও প্যারেন্টিং এর জায়গাটা চেঞ্জ হতে হবে, তাহলে পরিবর্তন আসবে। দেশ সন্ধ্যার আজকের আয়োজন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।